স্পেস একদম অচল বা চিন্তাও করা যাবে না। আজকের এই কোর্সে আমরা দেখব সেট আপ এবং এইচটিএমএল এর ফান্ডামেন্টাল, এইচটিএমএল এর বেসিক, মাস্ট ইউজ এইচটিএমএল ট্যাগ। আমরা কি কি এইচটিএমএল ট্যাগ ব্যবহার করতেই হবে বা জানতেই হবে। তারপর আমরা শিখব ব্রাউজার টুলস, এইচটিএমএল অ্যান্ড প্রজেক্ট স্ট্রাকচার। তারপরে শিখব লিস্ট, টেবিল অ্যান্ড ফর্ম। তারপর আরও একটা আছে যেটা হচ্ছে বোনাস গিটহাব পেজ অ্যান্ড কোড স্পেস। সেটা হচ্ছে বোনাস, আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টে মাস্টার মাস্টার্স হতে চান এইচটিএমএল এ, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্যই। প্রথমে আপনাদের জানতে হবে আইডিই কি, হোয়াট ইজ আইডিই, এবং আইডির প্রয়োজনটা কি, আইডির সিলেকশন, ইনস্টলেশন অ্যান্ড সেট আপ ভিএস কোড এক্সটেনশন। IDE or code editor. What is IDE? IDE stands for Integrated Development Environment. Software suite that collide, consolidates basic tools required for software development. Central hub for coding and finding problem and testing, designed to improve developer proficient. মোট কথা আইডিয়া হচ্ছে এমন একটা এনভায়রনমেন্ট, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেখানে আপনি কোনো সফটওয়্যার তৈরিতে অনেক সম্পূর্ণ একটা সেট আপ বা এনভায়রনমেন্ট পাবেন, যেখানে আপনি কোডিং করতে এবং প্রবলেমগুলো, কোডিংয়ের যতগুলো সমস্যা থাকে সেগুলো টেস্টিং এবং তার সলিউশন এবং খুঁজে বের করার জন্য একটা এনভায়রনমেন্ট দরকার। সেটা আমরা যে কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে করে থাকি। তার তার জন্য আমরা ভিএস কোড ইউজ করব। তারপর আমরা দেখব নিড অফ আইডিই, স্ট্রিমলাইন্ড ডেভেলপমেন্ট। স্ট্রিমলাইন্ড মানে আপনি একটা সফটওয়্যার তৈরি করলেন, তার একটা আছে না, কি যেন বলে ওটাকে, আপনি লাইভ দেখতে পারবেন যে আপনার সফটওয়্যারটা কাজ করতেছে কি না, সেটাই। তারপরে ইনক্রিজ প্রোডাক্টিভিটি, আপনার কোডিং লেখার স্পিডকে অনেক সহজ করবে এবং দ্রুত করবে। এবং সিম্পলিফাইজ কমপ্লেক্স টাস্ক, আপনার কোডিংকে অনেক অনেক কমপ্লেক্স কোডকে, মানে যখন আমরা একটা সফটওয়্যার বানাই তখন আমরা দেখতে পারি যে অনেকগুলো কোড যা দেখতে হিজিবিজি, আমাদের বুঝতে সমস্যা হয়, সেগুলো আমরা যদি কোনো আইডিয়ার মাধ্যমে করে থাকি তখন কোডগুলো একটা সুন্দরভাবে বিভিন্ন কালার এবং গুছালো টাইপের দেখা যায়। এতে হয় কি যে আমাদের কোডগুলো বুঝতে অনেক সুবিধা হয়। তারপর অফার্স ইউনিফাইড ওয়ার্কস্পেস, আইডিই ফিচার কোড অটো কমপ্লিট, মানে এটা কি আপনাদের দেখায় এখনই। কন্ট্রোল মনে করেন আমরা এখানে একটা এইচটিএমএল কোড লিখবো, সেটা এখন না বুঝলেও চলবে, তো পরবর্তীতে আমরা জানবো। আমরা যখন এইচ লিখি তখন দেখেন এখানে আছে H1, H2, এগুলো বিভিন্ন রকম অ্যাব্রিভিয়েশন। আমরা যদি এন্টার দিই, দেখেন আমরা লেখলাম শুধু এইচ, কিন্তু এখানে আমাদের সম্পূর্ণ ট্যাগ চলে আসছে, দেখছেন? তো এতে হয় কি যে আমরা যখন, যদি আমাদের সিনট্যাক্সটা যদি আমরা ভুলেও যাই, শুধু আমাদের শুধু যে কোনো একটা শব্দ বা ওয়ার্ড কিংবা যে কোনো একটা অক্ষর যদি মনে থাকে, সেই অক্ষরটা আমরা প্রেস করে, ভিএস কোডে আমরা প্রেস করে দেখতে পারি যে এটা অটোমেটিক্যালি আমাদের ট্যাগগুলো বানিয়ে দিচ্ছে। এতে আমাদের কোড করতে অনেক সুবিধা হচ্ছে। তারপর ভার্সন কন্ট্রোল ইরর চেকিং, মানে বিভিন্ন প্রকার সমস্যাগুলো এটা চেক করে এবং এবং কোন লাইনে এই কোনো সমস্যা হয়েছে বা কোড ভুল হয়েছে সেটাও দেখাবে।
তারপরে আইডি সিলেকশন আইডি সিলেকশনের ক্ষেত্রে বেশ কয়েকটি আমাদের এডিটর আছে, যেমন সাবলাইন টেক্সট, অ্যাটম, ভিএস কোড, গিটহাব কোড স্পেস। সাবলাইন টেক্সট এবং অ্যাটম আপনি ইউজ করতে পারেন, কিন্তু এগুলো খুব একটা ভালো না এবং বেশিরভাগ ডেভেলপাররাই ভিএস কোড ইউজ করে, কারণ ভিএস কোডে আপনি একভাবে মানে এক সফটওয়্যারের মধ্যে আপনি আপনার বিভিন্ন প্রকার কোড করতে পারবেন এবং এতে আবার এতে কোড লিখতে অনেক সুবিধা হয়। তারপরে আছে গিটহাব কোড স্পেস। এটার মাধ্যমে আমরা কোড লিখতে পারি, কিন্তু এটা আপনাদের ভালো একটা নেট থাকতে হবে, নেট কানেকশন থাকতে হবে। তারপর আমরা দেখব ইনস্টলেশন অ্যান্ড সেট আপ। ক্রমে গিয়ে আমরা লিখব ভিএস কোড। তারপর আমরা সেখানে গিয়ে আমাদের সফটওয়্যারটা ডাউনলোড এবং ইনস্টল করে নিতে পারবেন। আপনি বিভিন্ন প্রকার ইউটিউবে টিউটোরিয়াল দেখতে পারেন, তবে এটা একটা বেসিক সফটওয়্যার ইনস্টলেশন। এর মধ্যে আছে এক্সটেনশন। এখন আমরা জানবো এক্সটেনশনটাগুলো কি। এক্সটেনশন হচ্ছে ভিএস কোডের মাধ্যমে আমরা আসার পরে দেখেন এই যে এখানে লেখা আছে না, এই দেখেন চার কোণাকার একটা কি আছে না, এখানে দেখেন অ্যাব্রিভিয়েশনে লেখা আছে এক্সটেনশন। তো আমরা এখানে ট্যাপ যদি করি, দেখেন আমার অনেকগুলো এক্সটেনশন এগুলোই আছে। এগুলো মূলত বিভিন্ন প্রকার টুল কিট, যেগুলো আমরা ইনস্টল করে ব্যবহার করতে পারি। এগুলো আমাদের কোড লিখতে অনেক সুবিধা করে এবং বিভিন্ন প্রকার টুল দেয়। যেমন আমরা যদি লাইভ সার্ভার দেখি, লাইভ সার্ভারে আমাদের আমরা যে কোনো একটা কোড যখন লিখবো তখন অটোমেটিকলি এটা আমাদের লাইভ দেখা যায়, সফটওয়্যারটা বা ওয়েবসাইটটা কীরকম হলো তার একটা প্রিভিউ আমরা দেখি এখন যে লাইভ সার্ভার কীভাবে কাজ করে। আমরা যদি এখানে লিখি, যাই হোক একটা কিছু লিখলাম, ওকে আই এম সরি, আমরা লিখি দিস ইজ মাই ফার্স্ট কোড। তো এইটা আমরা লাইভ সার্ভারের মাধ্যমে দেখতে পারি এই কোডটা। এর জন্য আমরা রাইট বাটন ক্লিক করব এবং ওপেন উইথ লাইভ সার্ভার এটাতে আমরা যদি প্রেস করি তাহলে আমরা দেখতে পাবো, দেখেন দিস ইজ মাই ফার্স্ট কোড। তার মানে আমরা যখনই আমরা এই লাইনটা একটা কোড লিখলাম তখন এটা আমাদের লাইভ রিভিউ দেখাচ্ছে। বাস এটাই, এর থেকে বেশি না বুঝলে চলবে। আমরা দেখব কি কি আমাদের এই আজকের কোর্সে কি কি এক্সটেনশন আমাদের ব্যবহার করতে হবে। সেগুলো হচ্ছে, প্রথমে দেখব হচ্ছে যে লাইভ সার্ভার। এটা আমরা যদি এখানে সার্চ করি, সার্চ করলে আমরা দেখতে পারবো এমন একটা। তো আমার এখানে আনইনস্টল আছে, আপনাদের এখানে প্রথমে ইনস্টল দেখাবে, আপনি সরাসরি ইনস্টলে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। তারপর দেখব পিটিআর। পিটিআর মূলত আমাদের এইচটিএমএল কোডকে অনেক সুন্দরভাবে দেখাবে, বা বিভিন্ন যখন আমরা জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস করব, এটা দেখেন, এই দেখেন অনেকগুলো কালারে দেখাচ্ছে না, এটাই পিটিআর মূলত কাজ করে এবং বিভিন্ন রকমভাবে সাজাইছে, দেখছেন। তারপর আমরা দেখি যে লেভেল 1-এ আমরা দেখব সেট আপ অ্যান্ড ফান্ডামেন্টাল, ওয়েবসাইট কম্পোনেন্ট অ্যান্ড ফান্ডামেন্টাল। তো ওয়েবসাইটে মূলত আমাদের দুই রকম থাকে, একটা হচ্ছে আমরা সরাসরি যখন আমরা ওয়েব পেজ ভিজিট করি তখন আমরা যে স্ট্রাকচারটা যখন আমরা দেখি, মূলত সেটাই হচ্ছে আমাদের ক্লায়েন্ট সাইড। মানে যখন ক্লায়েন্ট আমাদের পেজটাকে দেখবে তখন সে কীরকম দেখবে, ওইটা হচ্ছে ক্লায়েন্ট সাইড। আর সার্ভার সাইড হচ্ছে কি, যে আপনার ওয়েবসাইটটা কীভাবে কাজ করতেছে, কিন্তু ওইটা কিন্তু ক্লায়েন্ট দেখতেছে না। আপনার সার্ভার অটোমেটিক্যালি একটা সিস্টেম আছে যেটা হচ্ছে আপনার কোডগুলোকে রান করবে, সেটা হচ্ছে সার্ভার সাইড। এখন আমরা যদি দেখি এক্সিকিউশন লোকেশন, মানে এটা কোথায় দেখাবে, এক্সিকিউট অন ইউজার ডিভাইস, যেটা আপনাদের বললাম যে ক্লায়েন্ট সরাসরি বা আপনি সরাসরি যখন ওয়েব পেজটি দেখবেন তখন আপনার ফোনে কিংবা
কম্পিউটারে দেখাবে, যে স্ক্রিন দেখাবে পেজটা। আর সার্ভার সাইড কি, এক্সিকিউটস অন রিমোট মেশিন, মানে সার্ভার সাইডে আপনার কোডগুলো রান হবে সেটাই। তারপর আছে ল্যাঙ্গুয়েজ, প্রাইমারিলি জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস, এটা রান করবে ক্লায়েন্ট সাইডে। আর সার্ভার সাইডে আছে পিএইচপি, পাইথন, জাভা, নোড জেএস। মূলত আমরা সার্ভার সাইডকে কিন্তু আবার ব্যাকএন্ড সাইডও বলে থাকি। তারপর দেখি আমাদের মেইন জবটা কি। ক্লায়েন্ট সাইডে আপনাদের মেক্স ক্লিক অ্যান্ড স্ক্রল ওয়ার্ক, মানে ওয়েবসাইটটা কীভাবে কাজ করতেছে সেটা আপনার আউটপুট দেখাবে। আর সার্ভার সাইডটা হচ্ছে আপনি যখন কোনো একটা বাটনে ক্লিক করুন সেটা কীভাবে কাজ করতেছে, বা আপনার ডেটাকে সেটা হ্যান্ডেল করতেছে কীভাবে, কিন্তু আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না, সেটা একটা সার্ভার ম্যানেজ করতেছে। তারপর আছে অ্যাক্সেস লেভেল। ক্লায়েন্ট সাইডে হচ্ছে কান্ট অ্যাক্সেস সার্ভার ডেটা ডিরেক্টলি, মানে ক্লায়েন্ট সাইডে আপনি সরাসরি পিছনের যে একটা ডেটা থাকে সেগুলো আপনি সরাসরি দেখতে পারবেন না, অর্থাৎ আপনাকে যেগুলো দেখাতে হবে আপনি ওয়েবসাইটে দেখবেন শুধু ওইগুলোই, কিন্তু এর পিছনে যে ডেটাগুলো থাকবে সেটা দেখতে পারবেন না। অন্যদিকে আমরা সার্ভার সাইডে আমরা সেগুলো দেখতে পারবো, রাইট করতে পারবো বা এডিট করতে পারবো, এবং ডেটাবেজের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবো, মানে যে ডেটাগুলোর সাথে থাকবে সেগুলো আমরা তার সাথে সরাসরি ইন্টারঅ্যাক্ট করতে পারবো। তারপর স্পিড, কুইকার ফর ইউআই সেন্স, মানে কোনো কোনো ওয়েবসাইটে দ্রুত চেঞ্জ হচ্ছে বা কী হচ্ছে সেটা আমাদের দেখাবে। আর স্লো ডিউ টু নেটওয়ার্ক লেটেন্সি, মানে আপনার যদি নেট কানেকশন বা ইন্টারনেট কানেকশন অনেক দুর্বল হয়ে থাকে তখন সার্ভার সাইটগুলো অনেক দেরিতে কাজ করতে পারে। তারপর হচ্ছে ব্যাক এন্ড ফুল স্ট্যাক। তো আমরা দেখলাম যে ক্লায়েন্ট সাইড কি আর সার্ভার সাইড কি। একটা মানুষ যখন শুধু ক্লায়েন্ট সাইড নিয়ে বা কাজ করে তখন তাকে ফ্রন্ট এন্ড বলে, আবার কোনো ডেভেলপার যদি সার্ভার সাইড নিয়ে কাজ করে তখন আমরা সেইটাকে ব্যাক এন্ড বলি। আর ফুল স্ট্যাক হচ্ছে কোনো ডেভেলপার যদি ক্লায়েন্ট সাইড আর সার্ভার সাইড দুটোই যদি পারে বা কাজ করে, দুটো নিয়ে কাজ করে, তখন সেটাকে আমরা বলি ফুল স্ট্যাক। তো ফ্রন্ট এন্ডে আমরা কী কী শিখবো, আমাদের প্রথমে শেখা লাগবে এইচটিএমএল, তারপরে সিএসএস, জাভাস্ক্রিপ্ট, মানে এগুলো কি আমরা পরে দেখবো আসলে দেখে কী কী লাগবে, শুধু কোন ল্যাঙ্গুয়েজগুলো লাগবে। আর ব্যাকএন্ডে আছে জাভা, পাইথন, আরও আপনি পিএইচপি ইউজ করতে পারেন। এটা মূলত যে এইচটিএমএল, সিএসএস অ্যান্ড জাভাস্ক্রিপ্ট, এটা মূলত হচ্ছে ফ্রন্ট এন্ডটা কাজ করে। আর ব্যাকএন্ডটা হচ্ছে সার্ভার সাইড, মানে জাভা, পাইথন, পিএইচপি এইসব ল্যাঙ্গুয়েজ দিয়ে যারা কাজ করে বা ডেটাবেজের সাথে কাজ করে সেটাকে আমরা বলি ব্যাকএন্ড। তো এখন আপনি দেখবেন মান স্ট্যাকটা কি। মান স্ট্যাকের পুনরূপ হচ্ছে এমতে মঙ্গোডিবি, ইতে এক্সপ্রেস জেএস, আরতে রিয়াক্ট জেএস, অ্যান্ড এনতে হচ্ছে নোড জেএস। মানে আমরা যখন মান স্ট্যাক করবো বা একটা ফুল স্ট্যাকেরই অন্য একটা নাম হচ্ছে একটা মান স্ট্যাকের মধ্যে আমরা কাজ করে হচ্ছে মঙ্গোডিবি নিয়ে, এক্সপ্রেস জেএস, রিয়াক্ট, এইচটিএমএল, মানে এইচটিএমএল সিএস এর সাথে সাথে তো আমরা এগুলো নিয়ে কাজ করি। যখন আমরা মঙ্গোডিবি, এক্সপ্রেস জেএস, রিয়াক্ট, মূলত এই চারটে সফটওয়্যার সমন্বয়ে যখন আমরা কাজ করি তখন সেটাকে বলে ফুল স্ট্যাকের মধ্যে মান স্ট্যাক। তাছাড়াও আপনি অন্যরকম আরও কয়েকটা সি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবেন তখন সেটাকে আবার অন্যরকম বলে। হ্যাঁ, এটাই জাস্ট রোল অফ ব্রাউজার থেকেই আমরা যখন কোনো ওয়েব পেজ ইউজ করি তখন আপনারা গুগল ক্রোম কিংবা ফায়ারফক্স আমরা ইউজ করি, তাই না? সেটা হচ্ছে ব্রাউজার মূলত আপনাদের যে কোডগুলো থাকবে সেগুলো রান করে আপনাদের একটা ডিসপ্লেতে দেখাবে, যে সেটা আমরা এমনিতে সবাই বুঝি। দেখেন এখানে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্টের কোডগুলো ডাউনলোড করবে প্রথমে ক্রোম বা যে ব্রাউজারটা, তারপর সেটাকে রেন্ডারিং করে আপনার ওয়েব পেজে আপনাকে দেখাবে বা ক্লায়েন্ট দেখতে পাবে।
তো আমরা দেখি এখন এখানে কি লেখা আছে। নাম্বার 1, ডিসপ্লে ওয়েব পেজ টার্ন HTML কোড ইনটু হোয়াট ইউ সি অন স্ক্রিন, মানে আপনি স্ক্রিনে যে লেখাগুলো বা এগুলো দেখেন সেটাই ওয়েব পেজটাকে যেভাবে দেখেন। তারপর ইউজার ক্লিকস ইট হেল্পস ইউ ইন্টারেক্ট উইথ দ্য ওয়েব পেজ, মানে এটা ওয়েব পেজটার বিভিন্ন রকম বাটন থাকে, সেগুলোকে ক্লিক করলে কি হবে সেটার সাথে ইন্টারেক্ট করে বা সরাসরি যোগাযোগ করে। আপডেট কন্টেন্ট এবং কন্টেন্টকে আপডেটও করে। তারপর লোড ফাইল, গেট HTML ইমেজ ইটিসি এক্সেপ্টা ফ্রম দ্য সার্ভার থেকে যে HTML জাভাস্ক্রিপ্ট বা CSS কোডগুলো যে থাকে সেগুলো ডাউনলোড করে এবং সেগুলোকে আপনাদের রেন্ডারিং করে আপনাকে দেখাবে, ডিসপ্লেতে শো করবে। তারপর দেখি HTML, এখন তো নাম যে এগুলো কি, বা ফুল স্ট্যাক, ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড, এগুলো কি। তো আপনার যাই করি নাকি, আপনি ফ্রন্ট এন্ড করেন, ব্যাক এন্ড করেন, ব্যাক এন্ড মূলত HTML না শিখলেও চলবে, তবে আপনি যখন ফুল স্ট্যাক কিংবা ফ্রন্ট এন্ডে কাজ করবেন তখন আপনাকে HTML এর জানতেই হবে। HTML ছাড়া ওয়েবসাইট কল্পনা করা যায় না। তো মূলত এখন দেখি ওই HTMLটা কি। HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মানে কি, হাইপার অর্থ হচ্ছে কোনো কিছুর সাথে লিঙ্ক করা থাকবে যেটা, সেটাকে আমরা বলি হাইপার। এবং এটা হচ্ছে বিভিন্ন রকম টেক্সটের মাধ্যমে বিভিন্ন পেজের লিঙ্ক করা থাকে, বা আপনার ডিসপ্লেতে যেসব HTML কোড থাকে সেগুলোর মধ্যে বিভিন্ন রকম সম্পর্ক থাকে, আপনি ডিসপ্লের সাথে যোগাযোগ করতেছে, একটা সম্পর্ক আছে যার মাধ্যমে আপনি দেখতে পারছেন ওয়েব পেজটাকে, সেটাই হচ্ছে হাইপার টেক্সট। আর মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে বিভিন্ন রকম ট্যাগের সমন্বয়ে যে ল্যাঙ্গুয়েজটা থাকে সেটাকে আমরা বলি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ পূর্ণরূপ হলো হচ্ছে আপনি একটা HTML একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে আপনি বিভিন্ন রকম টেক্সটের মধ্যে বিভিন্ন রকম সম্পর্ক করতে পারবেন বা ইন্টারেক্ট করতে পারবেন। স্ট্রাকচার সেট অফ দ্য লেয়ার, মানে আপনি যখন একটা গাড়ি তৈরি করবেন তখন এর মধ্যে শুধু এর বাহ্যিক একটা যে গঠন, সেই গঠনটা দেবে আপনার HTML। তারপর এরপরে আসছে কন্টেন্ট অ্যাডস অ্যান্ড টেক্সট ইমেজ লিঙ্কস, মানে আপনার ওয়েবসাইটে বিভিন্ন রকম ছবি দেখেন, এখানে একটা ছবি আছে, এখানে একটা ছবি আছে, এই ছবিগুলো আপনার HTML আপনার ওয়েব পেজে নিয়ে আসতে পারে এবং দেখাতে পারে। আর HTML এর পূর্ণরূপে আমরা দেখেছি এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখানে বিভিন্ন রকম ট্যাগ থাকে, যেমন দেখেন ইউজ অফ এলিমেন্টস লাইক পি ট্যাগ আছে, পি ট্যাগ আর আছে অ্যাঙ্কার ট্যাগ, এগুলো আমরা পরে জানবো, এগুলো মূলত ট্যাগ মনে করবেন। হ্যাঁ, তারপর হিরার্কি মানে গঠন, অর্গানাইজ দ্য এলিমেন্ট ইন এ ট্রি। CSS, HTML শেখার পর আপনাদের CSS শিখতে হবে। আপনি বলতে পারেন এখন আবার CSS এর কথা কোথায় আসলো। আপনি যখন HTML শিখবেন তখন CSS এর কিছু বিষয় আসবে, আর ওয়েব পেজ যখন আপনি ডেভেলপমেন্ট করবেন তখনও আপনাকে CSS এর একটা ধারণা থাকতেই হবে। তার জন্য আমরা একটা ফান্ডামেন্টাল একটা কোড বা আপনাদের একটা কোর্স মূলত যে এটা কি সেটা বোঝার জন্য আমরা মূলত এখন বলতেছি। CSS এর পূর্ণরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, মানে আপনার ক্যাসকেডিং মধ্যে হচ্ছে অ্যারেঞ্জ বা সাজানো, স্টাইল শিট মানে তো বুঝিনি যে স্টাইল করবে, তার মানে হচ্ছে আপনার যে গাড়ি আছে এই গাড়িটাকে আপনার বিভিন্ন রকম সাজাবে। হ্যাঁ, দেখেন এখানে সোফা দিয়েছে, মানে আবার স্টিয়ারিং দিয়েছে, এগুলো বাহ্যিক গঠন করবে। মানে স্টেমিল যদি আপনার কোনো গাড়ির মানবদের সাথে তুলনা করি, কোনো মানবদের মনে করেন HTML হচ্ছে তার হাড্ডি গুড্ডি, আর CSS হচ্ছে আপনার মাংস বা বাহ্যিক যে একটা চামড়া মাংস আছে না, এগুলো আপনার মানুষকে মানুষ হিসেবে দেখায়, সেটাকে হচ্ছে CSS কাজ করবে। মানে একটা ধারণা দিলাম আর কি, কিন্তু আপনি মনে করবেন না যে মানুষের সাথে CSS আসলে করতে। CSS এর মাধ্যমে আমরা স্টাইল করতে পারি। তারপর কাস্টমাইজ টেক্সট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, মানে বিভিন্ন রকম যে টেক্সট থাকবে
বা একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, সেটাকে আমরা চেঞ্জ করতে পারি, এডিট করতে পারি। তারপর কন্ট্রোল পজিশন এবং এগুলোর আমরা কন্ট্রোলও করতে পারি, যে একটা পেজের লেখাগুলো এখানে থাকবে, এর লেফট সাইডে থাকবে নাকি রাইট সাইডে থাকবে। হ্যাঁ, তারপরে টার্গেট স্পেসিফিক এলিমেন্ট, এইচটিএমএল এলিমেন্ট মানে এইচটিএমএল নির্দিষ্ট একটা ট্যাগকে সে টার্গেট করতে পারবে। তারপর বলবো যে জাভাস্ক্রিপ্ট কি। জাভাস্ক্রিপ্ট হচ্ছে নাথিং, একটা আমি বললাম না যে আপনার ইসের সাথে তুলনা করলাম, মানবদের সাথে। মানবদেহের হাড্ডি বুড্ডি হচ্ছে এইচটিএমএল, আর এর মাংস যদি হয় সিএসএস। কিন্তু এগুলোর মাধ্যমে যদি এইচটিএমএল আর সিএসএস মাধ্যমে যদি আমরা একটা মানুষের গঠন শুধু দিতে পারলাম, মাংস দিতে পারলাম, কিন্তু এটা কিভাবে কাজ করবে সেটা হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে বলতে পারি। আবার আর একটা আমি উদাহরণ দিই, এইচটিএমএল এর একটা গাড়ির, এই দেখেন একটা গাড়ির স্ট্রাকচার দিল, সিএসএস সেটাকে সুন্দরভাবে গুছিয়ে একটা লুক দিল। হ্যাঁ, আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে সেই ইঞ্জিনটা, গাড়ির ইঞ্জিনটা, যার মাধ্যমে গাড়িটা চলাচল করতে পারবে, মুভ করতে পারবে। এখন দেখি এখানে লেখা গেছে জাভাস্ক্রিপ্ট হ্যাজ এ নাথিং টু ডু উইথ জাভা অ্যাকশন ইনাবেল উইথ ইন্টারেক্টিভিটি আপ অল্টার পেজ উইদাউট রিলোডিং। তারপর আছে ইভেন্ট রেসপন্ড টু ইউজার অ্যাকশন ডেটা পেজ অ্যান্ড সেন্ড ইনপুট টু দ্য সার্ভার। এখানে কি এর ইঞ্জিন হিসেবে বা কার্যকারিতা, একটা যে এর পিছনে যে কীভাবে কাজ করবে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট নিয়ন্ত্রণ করে। আর বাই দ্য ওয়ে আমরা কিন্তু প্রশান্ত স্যারের এই কোর্সটা আমরা প্রিভিউ করব, মানে প্রশান্ত স্যারের যে একটা কোর্স আছে না, সেটাই মূলত আমরা বাংলায় করতেছি আর কি। এইচটিএমএল তার পিডিএফ থেকে আমরা এখন এই লেখাগুলো দেখতে পাচ্ছি, আপনারাও নিতে পারবেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তারপর হচ্ছে এখন দেখবো আমরা কি কি শিখবো। প্রথমে আমরা এইচটিএমএল যে আপনাদের যে আজকের এই বেসিক কোর্সটা, এটা আমরা কয়েকটা লেভেলে ভাগ করছি। এর মধ্যে আমরা প্রথমে দেখবো লেভেল 1-এ দেখবো এইচটিএমএল এর বেসিক, স্টার্টিং আপ ফার্স্ট ফাইল ইউজিং টেক্সট এডিটর। ফাইল, প্রথমে আমরা ফাইলের টেক্সট এডিটরটা আমরা কীভাবে করব সেটা হচ্ছে এডিট করব, সেটা আমরা দেখব। তারপর দেখব ফাইল এক্সটেনশন। এক্সটেনশন মূলত দেখেন এখানে যে একটা ফাইল আছে না, এর মধ্যে দেখেন ডট পিডিএফ মানে একটা পিডিএফ ফাইল। আবার যদি এখানে যদি থাকতো এইচটিএমএল, তখন আমরা দেখব পিডিএফ এর জায়গায় থাকতো এইচটিএমএল, তখন আমরা বলতাম এটা একটা এইচটিএমএল ফাইল, তখন আমরা ব্রাউজারের মাধ্যমে দেখতে পারতাম। তারপর হচ্ছে ওপেনিং দ্য প্রজেক্ট, আমরা যে একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম সেটা আমরা ভিএস কোডে রান করব। বেসিক এইচটিএমএল, হোয়াট আর দ্য ট্যাগস ইউজিং ইমেজ অ্যান্ড জেনারেশন কোড। বাই দ্য ওয়ে আমরা কিন্তু নোটপ্যাডেও কাজ করতে পারি, কিন্তু এগুলো হচ্ছে আপনার কোড লিখতে খুবই একটা সাহায্য করে না। হ্যাঁ, লিখতে পারেন আপনি, কিন্তু কোডগুলো লিখতে অনেক কঠিন হয়ে যায় তখন। হ্যাঁ, সেটাকে সিম্পলিফাই করে আমাদের ভিএস কোড। ভিএস কোড হচ্ছে একটা আইডিএ, একটা এনভায়রনমেন্ট সফটওয়্যার, যার মাধ্যমে আমরা বিভিন্ন রকম কোডকে খুব সহজে আমরা লিখতে পারি, রান করতে পারি। File extension most commonly used was across the browser, widely recognized and supported, typically saved as .html, যেটা আমরা একটু আগেই বললাম। HTML less commonly used, organized for complexity, older system works as same as HTML, typically saved as HTML। আমরা এখন HTML দেখি। ভিএস কোডের মাধ্যমে আমি আমার আগেকার যে যেটা ছিল সেটা ডিলিট করি। হ্যাঁ, তো নতুন একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করার জন্য আমরা প্রথমেই এই যে একটা দেখেন ফাইলের মতন আছে না, এইটাতে আমরা ট্যাপ করবো। হ্যাঁ, এটা ট্যাপ করলে দেখেন এখানে কয়েকটা আছে, এইটার মাধ্যমে একটা পেজ ক্রিয়েট করতে পারি।
এটার বা নতুন একটা টেক্সট এডিটর ইউজ করতে পারি। এটার মাধ্যমে একটা ফোল্ডার, মানে অনেকগুলো কোড যখন থাকবে, কোড ফাইল থাকবে, সেগুলো একত্রে একটা ফোল্ডারে রাখতে পারো। হ্যাঁ, তো প্রথমে আমরা এইচটিএল একটা ফাইল ক্রিয়েট করি। তার জন্য এখানে একটা ক্লিক করে আমরা লিখবো HTML ফার্স্ট। আমরা ফার্স্টে লিখি শুধু ফার্স্ট। তারপরে দেখেন এখানে আমরা একটা এক্সটেনশন দিতে হবে যে এটা কি ফাইল, এটা কি পিডিএফ। যদি পিডিএফ হয় তাহলে আমরা লিখবো, লাস্টে লিখবো আমরা ডট পিডিএফ। এটাকে কিন্তু আমরা তো পিডিএফ ফাইল ইউজ করবো না, আমরা করবো হচ্ছে এইচটিএমএল ফাইল নতুন ক্রিয়েট করবো। হ্যাঁ, তার জন্য লিখবো ডট এইচটিএমএল। তারপর এন্টার করি, এখানে একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট হয়েছে। তারপর এখন দেখি যে এরপরে কি আছে। আমাদের যখন একটা ওয়েব পেজ থাকবে তখন আমাদের যে ফাইলের নাম থাকবে প্রথমে, হ্যাঁ, হোম পেজ, সেটার নাম কিন্তু ফার্স্ট দিলে হবে না। তার জন্য আমরা ডেভেলপাররা একটা নির্দিষ্ট একটা নাম করি। তার নাম সেটা আমরা ব্যবহার করছি ইন্ডেক্স। আমরা যদি রিনেম করি, দেবো হচ্ছে ইন্ডেক্স, সরি, ইন্ডেক্স ডট এইচটিএমএল। এখন আমরা জানবো যে ট্যাগ। দেখেন যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ আমরা জানি যে এইচটিএমএল একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এইচটিএমএল ব্যবহার করতে হলে আমাদের বিভিন্ন রকম অনেকগুলো ট্যাগ থাকে। হ্যাঁ, সেগুলোর মধ্যে আমাদের, যার মধ্যে একটা আছে দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে কয়েকটা, একটা শব্দ বা একটা অক্ষর থাকে, তখন সেটাকে আমরা বলি ট্যাগ। তো ট্যাগের থাকে, প্রথমে থাকে হচ্ছে ওপেনিং ট্যাগ, আর একটা থাকে ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগের মাঝে হচ্ছে একটা স্ল্যাশ চিহ্ন থাকবে। হ্যাঁ, আর এর মধ্যে যে লেখাগুলো থাকবে সেটা হচ্ছে কন্টেন্ট। আর সম্পূর্ণ একটাই ট্যাগের মধ্যে সম্পূর্ণ যে থাকবে, লেখা থাকবে সম্পূর্ণ কন্টেন্ট, এবং পি পি ট্যাগ, ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ থাকবে, সেটাকে আমরা বলি এলিমেন্ট that are used to create website are called HTML tags. Tags can content or other HTML tag, মানে একটা ট্যাগের মধ্যে আমরা আরো অনেকগুলো ট্যাগ ইউজ করতে পারি। আমরা এখন দেখবো ট্যাগ। হ্যাঁ, আমরা যদি দেখি h1 লিখি, h1 এর মধ্যে লিখলাম, আমরা যাই কিছু একটা লিখি, আমরা দেখি যে এটা কি হলো। হ্যাঁ, এখানে এই যে আমরা যেগুলো লেখাগুলো লিখলাম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, কিন্তু আমরা যখন এটাকে আমরা যখন এটাকে মডিফাই করব, কিন্তু আমরা সেটা করতে পারছি না। হ্যাঁ, তার জন্য আমাদের বিভিন্ন রকম ট্যাগ ইউজ করতে হয়। আমি যদি এখানে একটা লেসন ট্যাগের মধ্যে লিখি, দিস ইজ মাই ফার্স্ট HTML কোড। মাফ করবেন, একটু আমার একটা ল্যাপটপ সমস্যা করছে যে ব্রাউজার নিয়ে। হ্যাঁ,
আগে সেটা ঠিক করি, ফায়ারফক্স দিলাম। হ্যাঁ এই দেখেন, এখন দেখেন, হ্যাঁ যখন আমরা এই সনের মধ্যে লিখলাম তখন আমরা সেটাকে মডিফাই করে বোল্ড এবং বড় করে লিখতে পারলাম। কিন্তু আমরা যখন সাধারণভাবে লিখি, সাধারণভাবে যদি লিখি সামথিং সাম সামথিং, আমরা যদি এটা ব্রাউজারে দেখি, রিফ্রেশ দেই, দেখেন সামথিং আছে, কিন্তু সামথিংটা আমরা মডিফাই করে কিছু করতে পারলাম না। হ্যাঁ, করা যায় না, কোনো সিস্টেমই নাই। তখন আমরা এই সমান ট্যাগের মাধ্যমে দেখলাম, যে এইচটিএমএল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যে ট্যাগ থাকে, ট্যাগের মাধ্যমে যখন এই সমানের মধ্যে লাগলাম তখন লেখাগুলো বড় হয়ে গেল এবং বোল্ড হয়ে গেছে, অনেক মোটা মোটা। হ্যাঁ, এর মাধ্যমে আমরা ট্যাগ ব্যবহার করতে হবে। এই জন্যই আমরা লেখাগুলো করি। তো এইচটিএমএল কোড লেখার জন্য একটা স্ট্যান্ডার্ড একটা ফর্ম আছে। হ্যাঁ, তো তার জন্য আমাদের প্রথমে লিখতে হবে HTML, এর মধ্যে আমাদের প্রথমে লিখতে হবে হেড, তারপরে থাকবে বডি, তো এর মাধ্যমে আমরা আমাদের মূলত বডির মধ্যে আমাদের HTML এর কোডগুলো লিখতে হবে। এটাই স্ট্যান্ডার্ড ফর্ম। হ্যাঁ, এটাই একটা আদর্শ হিসেবে বলা হয়। তো এটা আমি তো অনেকগুলো লেখা লিখলাম, হ্যাঁ লিখতে অনেক কষ্ট হলো। তো VS কোডে আমার এগুলো কোডগুলো লেখার জন্য আমাদের অনেক সাহায্য করে। আমি বলেছি যে VS কোড হচ্ছে একটা এক্সটেনশন। আমরা যদি এক্সক্লোমেটর চিহ্ন দিয়ে একটা এন্টার প্রেস করে দেখেন, আগের লেখাগুলো আসছে, সাথে কিছু আছে, এগুলো না বুঝলে চলবে। দেখেন সরাসরি দেখেন অন্য অনেকগুলো আছে। এখানে আমরা H1 দিয়ে লিখলাম, কিছু লিখলাম, তারপর লিখলাম পি ট্যাগ দিয়ে কিছু লিখলাম। হ্যাঁ, তো এই মূলত বডির মধ্যেই লিখতে হবে। এখানে দেখেন ডকুমেন্ট আসলে কি জন্য এখানে লেখা, আগে তো ছিল না। দেখেন টাইটেলের মধ্যে আমাদের ডকুমেন্ট লেখা আছে, সেই জন্য এখানে ডকুমেন্ট। আমরা যদি এখানে লিখি HTML কোড, তখন আমরা দেখব, রিলোড করি পেজটাকে, দেখেন এখানে কি লেখা আসছে HTML কোড। আমরা অন্য কিছু লিখলে অন্য কিছু আসবে। এটাই মূলত টাইটেল ট্যাগের কাজ। টাইটেল ট্যাগের লেখার মতন প্রথমে দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে টাইটেল লিখতে হবে, তারপরে হচ্ছে এন্ড একটা ক্লোজিং ট্যাগের মধ্যে লিখতে হবে, মাঝখানে হচ্ছে স্ল্যাশ থাকবে। এটাই এরপর আছে কি, এখন দেখি যে আমরা যে VS কোডে যে এই লেখাগুলো আসলে, হ্যাঁ বেসিক কোড বা ইমিট বলা হয় যেটাকে, সেগুলোর কাজ কি। প্রথমে লেখা থাকবে, দেখেন এক্সক্লোমেটরি ডক টাইপ HTML, এটা ডিফাইন করবে, বলে দেয় যে HTML কোন ভার্সন ইউজ করতে হবে। এই ডক টাইপ HTML থাকলে HTML5 ব্যবহার করা। তারপর স্যার HTML ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ল্যাঙ্গুয়েজে লেখা যায়, সেটাকে আমরা বলি HTML এর মধ্যে ল্যাঙ্গুয়েজ EN মানে ইংলিশ।
ইংলিশে লেখা হবে এই কোডগুলো, সেটা এখানে বলা হচ্ছে। তারপর আছে হেড, হেডের মাধ্যমে আমাদের বিভিন্ন রকম যে যে ওয়েব পেজটা লিখলাম সেটা কী জন্য ব্যবহার করতেছি লিখতেছি সে সম্পর্কে বিস্তারিত বর্ণনা এই হেডের মধ্যে আমরা লিখতে পারি। তারপর আছে বডি, বডির মধ্যেই মূলত আমরা আমাদের কোডগুলো লিখে থাকি। মেইন কাজ হচ্ছে ওয়েবসাইটের মেইন যে আমাদের যে কন্টেন্ট থাকবে সেগুলো আমরা বডির মধ্যে লিখব। আর হ্যাঁ, এই HTML এর যে ইয়ে আছে, বিভিন্ন রকম ট্যাগ আছে, তার বিস্তারিত আরও বিস্তারিত জানতে আপনারা developer.mozilla.org এই লিঙ্কে আপনারা চলে যেতে পারবেন। হ্যাঁ, আপনারা বিস্তারিত জানতে পারবেন, সেখানে কোন ট্যাগের কী কাজ সেটাও আপনারা দেওয়া আছে। ও এটা হচ্ছে অফিসিয়াল রিসোর্স ফর HTML। HTML কমেন্ট কি? কমেন্ট আর কিছু না, আমরা কমেন্ট হচ্ছে নোট। ধরেন এখানে অনেকগুলো লেখা আছে, হ্যাঁ, ইফ ইউ ভিউ দ্য সোর্স কোড, এর মধ্যে দেখেন হচ্ছে আমাদের বিভিন্ন রকম নোট লিখতে পারি। যেমন মনে করুন অনেকগুলো কোড লেখার পরে যখন আমরা দেখি যে কোনটার কী কাজ, তখন আমাদের বুঝতে সমস্যা হচ্ছে, বা পরবর্তীতে যখন অন্য ডেভেলপার কাজ করবে সে দেখে সহজে বুঝতে পারবে না যে কীখানে কী, সেজন্য আমরা কমেন্ট বা নোট ইউজ করে থাকি। তো কমেন্ট লেখার জন্য প্রথমে আমাদের সিনট্যাক্স লিখতে হবে। কমেন্ট, দেখেন অ্যাঙ্গেল ব্র্যাকেট, এক্সক্লামেটরি চিহ্ন, তারপর হচ্ছে হাইফেন, এটা লিখলে কমেন্ট হয়ে যাবে। তো এর কমেন্ট আমরা দুইভাবে লিখতে হয়, একটা হচ্ছে ইনলাইন আর একটা হচ্ছে মাল্টিলাইন বা সিঙ্গেল লাইন। কেস সেন্সিটিভিটি, HTML কিন্তু কেস সেন্সিটিভিটি না, ল্যাঙ্গুয়েজ না। তার মাধ্যমে আমরা জানতে পারি যে HTML যদি আমরা ছোটো হাতের অক্ষরেও লিখি, যেটা মিন করবে ছোটো হাতের অক্ষরে লিখলে যে কোডটা যে মিন করবে, আমরা বড় হাতে লিখলেও এই একই মিন করবে। হ্যাঁ, এর মধ্যে কোনো পার্থক্য নয়। তো প্রজেক্ট 1 দেখবো আমরা, ক্রিয়েট এ নিউ প্রজেক্ট উইথ index.html। তার প্রথমে আমরা একটা HTML ফাইল ক্রিয়েট করব, হ্যাঁ, যার নাম থাকবে হচ্ছে index.html। তো আমরা দেখি কীভাবে লিখব। প্রথমে এই জায়গায় নিউ ফাইল দেখেন লেখা আছে, হ্যাঁ, একটা ফাইলের মতন একটা আছে আইকন আছে, এখানে আমরা ক্লিক করলে তারপর আমরা দিব নাম ইন্ডেক্স ডট, তারপর হচ্ছে কি ফাইল HTML ফাইল, তারপর এন্টার প্রেস করলে ফাইলটা ক্রিয়েট হলো। তারপরের কাজটা হচ্ছে বয়লার পেট, যে আমরা যে লেখাটা লিখলাম বা প্রথমে যে ইউনিট আছে সেটা আমরা জন্য লিখতে হবে এক্সক্লামেটরি এন্টার। 2 নম্বর কাজ কমপ্লিট। তারপর আমরা লিখব যে রাইট আই এম লার্নিং উইথ প্রশান স্যার। হ্যাঁ, আমরা প্রশান স্যারের যে এটা আছে ওইটা আমরা ফলো করতেছি মূলত। তারপর ইউজ কমেন্ট, অলসো ইউজ কেস সেন্সিটিভ ট্যাগ, সেটা এই দুইটা আমাদের না লিখলেও চলবে। আমাদের লিখতে হবে কি, ওয়েবসাইটের মধ্যে লিখতে হবে I am learning with Prashant sir.
এখানে লেখা আছে আই এম লার্নিং উইথ প্রশংসা। আমাদের এই কাজটা কমপ্লিট, লেভেল 1 কমপ্লিট। তারপর আমরা দেখব লেভেল 2। লেভেল 2তে আছে হচ্ছে বিভিন্ন রকম ট্যাগ, অ্যাট্রিবিউট, তারপর হচ্ছে ক্যারেক্টার, ইন্টিটি, রিফারেন্স। প্রথমে আমরা দেখব হচ্ছে HTML অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট হচ্ছে যে একটা মানুষ যখন থাকে তার গঠন, তার কালারটা কি, স্কিন কালার কি, হাইট কত, চুলের কালার কি, সেটাই মূলত আমরা অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা লিখে থাকি। এটা মূলত আপনার HTML যে লেখাগুলো থাকবে তার বিভিন্ন রকম বর্ণনা দেয়, এক্সট্রা বর্ণনা, সেটাই হচ্ছে অ্যাট্রিবিউট। এখানে লেখা আছে কি, হোয়াট আর দ্য HTML attribute, it provides additional information about element, মানে এলিমেন্ট সম্পর্কে একটা অতিরিক্ত একটা ইনফরমেশন দেয়। দেখুন এখানে লেখা আছে হচ্ছে ট্যাগের মাধ্যমে অ্যাট্রিবিউট ইকুয়াল টু ভ্যালু, মানে একটা ভ্যালু দিছে, ইনফরমেশন দিছে, এই ট্যাগের একটা এক্সট্রা ইনফরমেশন জাস্ট। তার আছে প্লেসড উইথিন ওপেনিং ট্যাগস, এটা ওপেনিং ট্যাগের মধ্যে লেখা হয়। হ্যাঁ, তারপরে এর নাম আমরা ভ্যালু নাম দিয়ে একটা ভ্যালু দিতে পারি। ক্যান বি সিঙ্গেল অর মাল্টিপল পার এলিমেন্ট, এটা আমরা অনেকগুলো লিখতে পারি। দেখুন আমরা এখানে দেখি, আমরা এর একটা আইডি দিলাম, আইডিটার নামটা কি, এটা লিখলাম হচ্ছে এইস ওয়ান ট্যাগ। হ্যাঁ, সরি এখানে এক কিসেতে লিখতে হবে, এইস1 ট্যাগ, এটাই একটা আমরা একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিলাম, এটার একটা আইডি দেওয়ার নাম সেট করে দিলাম। হ্যাঁ, আইডি প্রপার্টি, ইউনিক আইডেন্টিফায়ার জন্য, মানে অনেকগুলো ট্যাগ যখন থাকবে তার কয়েকটা করে তার নির্দিষ্ট একটা নাম থাকবে। এখন আমরা আমাদের আশেপাশে অনেক মানুষ থাকে, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, তাদের একটা নির্দিষ্ট নাম আছে, তাই না? সেই রকমই একটা আইডি হচ্ছে এইচ1 ট্যাগের একটা নাম দিল। মানে এইচ1 ট্যাগে তো অনেকগুলো থাকতে পারে, অনেকগুলো ট্যাগ থাকতে পারে, কিন্তু প্রত্যেকটার যদি আমরা আলাদা আলাদা নাম দিই তখন আমাদের চিনতে সুবিধা হবে। তার মাধ্যমে আমরা সহজে আইডেন্টি করতে পারবো কোনটা কি ট্যাগ, এর কাজ কি। অ্যাঙ্করিং allows for direct link to section using the id syntax in URL। তারপরে আমরা CSS আর জাভাস্ক্রিপ্টের স্টাইল আর স্ক্রিপ্টিং করতে আমাদের অনেক সাহায্য করবে। আমরা নির্দিষ্ট ট্যাগকে ধরে ধরে আমরা কাজ করতে পারবো, তাকে ম্যানিপুলেট করতে পারবো। HTML ট্যাগ, HTML ট্যাগের আছে প্রথমেই এই হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ মূলত কয়েকটা হয়ে থাকে, যেমন আমরা এখানে দেখি, দেখেন এই দেখেন একটা আছে হেডিং 1, হেডিং 1 সবচেয়ে বড় হয়, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6 পর্যন্ত হয়ে থাকে। দেখেন H1 যখন আমরা হেডিং 1 লিখবো তখন সবচেয়ে বড় একটা হেডিং হবে, তারপর H2টা ছোট, এরকম হবে H6 পর্যন্ত। H6 হচ্ছে সবচেয়ে ছোট হেডিং ট্যাগ। তো আমরা প্র্যাকটিক্যালি দেখি, H1
এইখানে লিখলাম h1 ট্যাগ, তারপর আমরা লিখি h2 ট্যাগ, তারপর লিখি h6 লিখলাম হচ্ছে h6 ট্যাগ। হ্যাঁ, আমরা যদি এখন দেখি যে ওয়েব পেজটা কীরকম হলো, দেখেন h1টা হচ্ছে সবচেয়ে বড়, h2টা তার থেকে ছোট, এবং h6 যখন আমরা লিখলাম দেখেন অনেক ছোট, দেখছেন h1টা কত বড় আর h6টা কত ছোট। আমাদের গেল হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ মূলত আমাদের ব্যবহার করা হয় মূলত যে একটা ওয়েবসাইটে আমরা অনেকগুলো লেখা থাকি, মূলত আমরা বলে থাকি এই হেডিং ট্যাগের মধ্যে যে কী সম্পর্কে, ওয়েব পেজটা কী সম্পর্কে লেখা আছে সেটা আমরা h1 ট্যাগের মাধ্যমে লিখে থাকি। তারপর হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ হচ্ছে ইউজ ফর ডিফাইনিং এ প্যারাগ্রাফ। আমরা নতুন বিভিন্ন প্যারাগ্রাফ যখন লিখি, প্রত্যেকটা প্যারাগ্রাফকে আমরা আলাদাভাবে লিখতে পারি, তার জন্য আমাদের মধ্যে পি ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে হবে। পি ট্যাগের কীভাবে লিখতে হয় আমি দেখাই আপনাদের। এখানে আমরা লিখলাম পি দিয়ে এন্টার দিলাম, দেখেন এখানে পি দিয়ে তারপর দেখেন ট্যাগ আছে অটোমেটিকলি, যেটা ভিএস কোড লিখে দিছে। তো এর মধ্যে আমরা যদি লিখি এখানে দিস ইজ ফার্স্ট প্যারাগ্রাফ, আমরা যদি এখন দেখি ওয়েবসাইটে কীরকম হলো, দেখেন এখানে লেখা আছে দিস ইজ ফার্স্ট প্যারাগ্রাফ। এটা নতুন একটা প্যারাগ্রাফ ক্রিয়েট করছে। আমরা এখানে দেখি আর একটু দেখি, দেখেন লরেন আর ওটা দেখি, আমরা যদি দেখি এখানে কি আসলে, দেখেন এই একটা প্যারাগ্রাফ আসলে। হ্যাঁ, আমরা যদি নতুন একটা প্যারাগ্রাফ লিখতে চাই তাহলে আমাদের আবার আর একটা লিখতে হবে। আর একটা প্যারাগ্রাফ ট্যাগ নেই, এর মাধ্যমে লিখলাম হচ্ছে লরেমে একটা অ্যাব্রিভিয়েশন, যার মধ্যে আমরা অটোমেটিক কয়েকটা ওয়ার্ড আমরা লিখে থাকি, আমাদের লেখার প্রয়োজন হয় না, সেটা অটোমেটিকলি এটা আমাদের দিয়ে দেয়। আমরা যদি লরেম 100 দিই তাহলে 100টা শব্দ এখানে চলে আসবে। আমরা দেখি ওয়েব পেজটা কেমন দেখেন। P1-এ প্রথম পিতে লিখলাম একটা প্যারাগ্রাফ আছে, তারপর এটাতে দেখেন আর একটা প্যারাগ্রাফ তৈরি হয়েছে। তো মূলত এটা আমরা প্যারাগ্রাফ ট্যাগের মাধ্যমে করে থাকি। তারপর আছে হচ্ছে, তো এর ইনফরমেশন বলতে ইউজ ফর ডিফাইনিং প্যারাগ্রাফ, মানে প্যারাগ্রাফে ডিফাইন করতে আমরা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করি। এনক্লোজড উইথিন পি অ্যাঙ্গেল ব্র্যাকেট, পি অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং ক্লোজিং ট্যাগ, ক্লোজিং পি প্যারাগ্রাফ ক্লোজিং ট্যাগ হচ্ছে দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ পি। তারপর হচ্ছে অ্যাড অটোমেটিকলি স্পেসিং বিফোর অ্যান্ড আফটার text wrap to next line inside the tag. Comment in text heavy content. এরপরে আমরা দেখি যে বিআর ট্যাগ মনে আছে আপনার ব্রেক ট্যাগ। আমরা এই যে
এখানে লিখলাম, হ্যাঁ, এখানে যে লিখেছি, আমরা যদি প্রথমে যে লোয়ারমের পরে যদি আমরা নতুন একটা লাইন ক্রিয়েট করতে হয়, কিন্তু আমাদের এখানে আমরা যদি দেই যে লরেমের পর এন্টার দেই, নতুন লাইট এখানে আসলে কোডের মনে, হ্যাঁ, কিন্তু আমাদের ওয়েবসাইটে দেখবেন কোনো পরিবর্তন নেই, দেখছেন? এই দেখেন, আমি আপনাদের রিফ্রেশ করেও দেখাই, দেখছেন কোনো পরিবর্তন নাই। তো সেটাই আমরা নতুন একটা লাইন ক্রিয়েট করার জন্য আমাদের ব্রেক ট্যাগ ইউজ করতে হয়। আমরা যদি লরেমের পরে বিআর ট্যাগ দিই, তখন এর কিন্তু বিআর ট্যাগের কিন্তু ক্লোজিং ট্যাগ নেই, হ্যাঁ, শুধুমাত্র ওপেনিং ট্যাগই থাকে। বিআর দিলে দেখেন, এখন দেখেন নতুন একটা লাইন ক্রিয়েট হয়েছে না, এটাই। লাইন ব্রেকের জন্য আমরা বিআর ট্যাগ ইউজ করব। বিআর ট্যাগ ইজ এমটি, নো ক্লোজিং ট্যাগ, মানে কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। তারপর আছে এইচ আর ট্যাগ। এইচ আর ট্যাগ কি? এইচ আর পুনরূপ হচ্ছে হরিজন্টাল। আমরা হরিজন্টাল রোল বা লাইন ক্রিয়েট করার জন্য আমরা এইচ আর ট্যাগ ইউজ করে থাকি। আমরা ডকুমেন্টেশন পড়েই এইচ আর ক্রিয়েটস এ হরিজন্টাল রুল, এই যে এখানে দেখেন হ্যালো ওয়ার্ল্ডের পর আছে কি, দিস ইজ মাই প্যারাগ্রাফ, এর মাঝে কি আছে, একটা একটা লাইন ক্রিয়েট আছে হরিজন্টালি। সেটা এখন আমরা যদি কোডের মাধ্যমে যে কি কোড লিখলে আমাদের এরকম একটা মাঝখানে একটা লাইন আসবে, এর মাধ্যমে দেখেন এইচ আর ট্যাগ হ্যালো ওয়ার্ল্ড আর দিস ইজ মাই প্যারাগ্রাফের মধ্যে একটা এইচ আর ট্যাগ দিছে, হ্যাঁ, এর মাধ্যমে আমার একটা নতুন একটা লাইন ক্রিয়েট হয়েছে, ডট 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 ডট। কোডের মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখি, আমরা যদি এইচ সিক্সের পরে আমরা দিলাম এইচ এইচ আর এইচ আর দিয়ে এন্টার দিই, তখন আমাদের দেখবেন, এই দেখেন এইচ সিক্সের পরে একটা হরিজন্টালি লাইন ক্রিয়েট হয়েছে, দেখবেন। তারপর আছে ইমেজটা, আমরা আমাদের ওয়েবসাইটে ইমেজ অ্যাড করার জন্য আমাদের ইমেজ ট্যাগ ইউজ করতে হয়, হ্যাঁ। এই ইমেজটাকে আমরা কয়েকভাবে নিতে, আমরা যদি শুধু এখানে লিখি, এখানে লিখি হচ্ছে ইমেজ এই দেখেন এখানে কয়েকটা আছে, এগুলো না জানলে শুনুন। প্রথমে দেখেন লেখা আছে IMG ইমিট অ্যাব্রিভিয়েশন, আমরা যদি এটা দেই, এখানে কি আসলো, যে একটা ইমেজ ট্যাগ আসলো, হ্যাঁ। এর মাধ্যমে আমাদের সোর্স দিতে হবে, যে কোথা থেকে আমাদের ইমেজটা নিবে, সেটা আমাদের সোর্সের মাধ্যমে আমরা দেব, এটা একটা অ্যাট্রিবিউট, সো SRC তে সোর্স। তারপর হচ্ছে অল্টার। অল্টার মানে যদি ছবিটা লোড হতে না পারে বা কোনোভাবে ডিলেট হয়ে থাকে, তখন আমাদের ইউজার দেখবে কিভাবে? তখন আমরা লিখতে পারি যে এখানে একটা ছবি আছে, যদি ছবিটা রিলোড না হয়ে থাকে তখন আমাদের এই লেখাটা রিলোড হয়। তো যদি আমরা এখানে লিখি ইমেজ IMAP লিখি, হ্যাঁ, তো আমরা যদি দেখি এখানে কি লেখা আছে IM, আমাদের ছবিটা নাই কিন্তু আমাদের এই যে ওয়ার্ডটা কিন্তু এখানে আসছে। আমরা যদি ছবি ইনপুট করতে চাই, তাহলে আমাদের প্রথমে করতে হবে কি, যে পিকচার্সে যায় আমাদের, সরি, যদি ড্র্যাগ এন্ড ড্রপ করে এইটা এখানে নিয়ে আসি, HTML ফাইলের মধ্যে ইনপুট হয়ে গেল। কিন্তু ইনপুট হলেই হবে না, সেটা আমরা
ওই পেজের মধ্যে আনবো। এর জন্য আমাদের প্রথমে এখানে লিখতে হবে, আমরা এটার নাম দেখে আমাদের এডিট করতে সুবিধা হবে। এর জন্য লিখি হচ্ছে ইমেজ ওয়ান। আমরা যদি এইটা এখন সোর্সের মধ্যে লিখে দেই ইমেজ ওয়ান, দেখেন এখানে আইএমএ লেখার সাথে সাথে দেখেন ইমেজ ওয়ানের আমাদের যে ইমেজটা আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। আমরা যদি এন্টার দিই আমাদের ইমেজটা চলে আসে। সেটা দেখার জন্য আমরা পেজের মধ্যে যাই, দেখেন দেখছেন, এই দেখেন আমাদের কালো ছবিটা ছিল সেটাই আছে। আমরা এই ছবিটার একটা হাইট ওয়াইড দিতে পারি, এক্সট্রা একটা যে অ্যাট্রিবিউট আছে আমরা অ্যাট্রিবিউট দিই। তার জন্য প্রথমে আমরা দিব হচ্ছে উইড, উইড দিব হচ্ছে 100 পিক্সেল। তারপর হচ্ছে হাইট, হাইট দেবো, হাইটও দেই 100 পিক্সেল। তাহলে আমাদের ছবিটা দেখবেন 100 ছোট হয়ে আছে, দেখছেন, এই দেখেন। তারপর আছে কি ভিডিও ট্যাগ। ভিডিও ট্যাগে হচ্ছে আপনার অডিও ইমেজ ট্যাগের মতন আমরা ভিডিও লিখতে পারি। ভিডিও লিখে তার মাধ্যমে এসআরসিতে বা সোর্সের দিয়ে সোর্সের একটা পাথ, সেই পাথটা দিব হাইট ওয়াইট আপনি দিতে পারেন। এরপর আছে অ্যাঙ্কার ট্যাগ। তো অ্যাঙ্কার ট্যাগ কি সেটা এখন আমরা দেখব। অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে আমরা মূলত কোনো টেক্সটে আমরা কোনো লিঙ্কের সাথে একটা রিলেশন দিই, একটা সম্পর্ক গঠন করি। আমরা এখন ডকুমেন্টেশন কি আছে সেটা আগে দেখি। ইউজড ফর ক্রিয়েটিং হাইপার লিঙ্কস, মানে একটা হাইপার লিঙ্কস বা কোনো লিঙ্ক ক্রিয়েট করতে আমরা অ্যাঙ্কার ট্যাগ ব্যবহার করি। ইট রিকোয়ার্স HREF, H রেফারেন্স অ্যাট্রিবিউট ফর URL। আমরা একটু জুম করে দেখাই আপনাদের। দেখেন এখানে একটা অ্যাঙ্কার ট্যাগ নেওয়া হয়েছে, তার মধ্যে আমরা HREF, এটা হচ্ছে আপনার সোর্স দেয় যে কোন লিঙ্কের সাথে এটা যুক্ত আছে। হ্যাঁ, তারপর ক্যান লিঙ্ক টু এক্সটার্নাল সাইট অর ইন্টারনাল পেজ, মানে আপনার নির্দিষ্ট কোনো ইন্টারনাল পেজের সাথেও লিঙ্ক করতে পারেন। আবার আপনি যদি চান অন্যের একটা ওয়েব পেজের লিঙ্ক আপনি দিবেন, সেটাও আপনি করতে পারেন। তারপর সাপোর্ট টার্গেট অ্যাট্রিবিউট টু কন্ট্রোল লাইক বিহেভিয়ার, এটা আমরা কোড করে দেখি যে আসলে অ্যাঙ্কার ট্যাগটা কি। আমরা পি ট্যাগটা কেটে দিই আর লিখি এ তারপর এন্টার দিই। হ্যাঁ, তারপর দেখেন অটোমেটিক্যালি এটা অ্যাঙ্কার ট্যাগের গঠন চলে আসছে VS কোডে। তো আমরা যদি আর একটা এখানে ফাইল ক্রিয়েট করি, ধরেন পেজ ওয়ান ডট ডট HTML, আমরা চাচ্ছি যে এই অ্যাঙ্কার ট্যাগের মাঝে অ্যাঙ্কার ট্যাগ, আমরা চাচ্ছি এই অ্যাঙ্কারটিকে ট্যাগের যদি কেউ ক্লিক করে তাহলে এই আমাদের পেজ ওয়ান
ডট এইচটিএমএল এই পেজটি আমাদের ওপেন হবে। তার জন্য আমাদের করতে হবে যে HREF অ্যাট্রিবিউটের মাঝে এই যে দুইটা কি আছে, এখানে আমরা দেব হচ্ছে নামটা, পেজের নামটা দিয়ে দিই, পেজ 1 ডট HTML। আমরা যদি দেখি এটা লাইভ সার্ভার ওপেন করি, দেখেন অ্যাঙ্কার টেগ নামে আমার এখানে চলে আসে, হ্যাঁ, কিন্তু কিছুই হচ্ছে না কেন, এখন আমরা সেটা দেখি। ও, আমাদের এখানে লেখা ভুল হয়েছে, আমাদের আসলে ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। পেজ দেখেন পি লেখার সাথে সাথে আমাদের যে একটা পেজ 1 নামের একটা পেজ আছে সেটা আমাদের দেখাচ্ছে। আমরা এটাতে যদি ক্লিক করি, এখন যদি আমরা আমাদের ওয়েব পেজের মধ্যে গিয়ে যদি দেখি, অ্যাঙ্কারটাকে ক্লিক করলাম, দেখেন পেজ 1 নামের যে আমাদের পেজটা ছিল সেটা ওপেন হয়েছে। আমরা যদি চাই যে ওই পেজটা পেজ 1 HTML নতুন একটা ট্যাবে ওপেন হবে, হ্যাঁ, নতুন একটা ট্যাবে যদি ওপেন হবে, দেখেন আগের পেজে আমাদের হয়েছে, আমরা চাচ্ছি যে নতুন একটা ট্যাবে এটা ওপেন হবে। তার জন্য আমাদের করতে হবে আর একটা অ্যাট্রিবিউট আমাদের ব্যবহার করতে হবে, সেটা হলো টার্গেট। টার্গেট যদি আমরা ব্ল্যাঙ্ক দেই তাহলে হচ্ছে নতুন একটা ট্যাবে ওপেন হবে আমাদের এই পেজটা। তো আমরা দেখি যে তার আগে আমরা এখানে একটা কিছু লিখে যাতে আমরা বুঝতে পারি সবাই, হ্যাঁ, বডির মধ্যে লিখি H1 পেজ নাম্বার 1। দেখেন এখন আমরা যদি অ্যাঙ্কারটাকে প্রেস করে, দেখেন নতুন একটা ট্যাবে ওপেন হয়েছে না, আর এই পেজ 1 নামের পেজটা, কিন্তু আগের বার আমাদের সে আগের ট্যাবেই ওপেন হয়েছে। তাই এটা আমরা পরিবর্তন করলাম টার্গেট অ্যাট্রিবিউটের মাধ্যমে। তারপর আমরা দেখব বোল্ড ইটালি, কিভাবে টেক্সটকে আমরা বোল্ড, ইতালিক, আন্ডারলাইন বা স্ট্রাইক থ্রু ট্যাগ ব্যবহার করব। আসলে এগুলো কি, বোল্ড ট্যাগ মেক্স দ্য টেক্সট বোল্ড, আর আই ট্যাগ করে কি টেক্সটটাকে ইটালিক করে, এবং ইউ ট্যাগ টেক্সটের নিচে আন্ডারলাইন দেয়। তারপর এস বা স্ট্রাইক আমরা দুইটাই লিখতে পারি, যে কোনো একটা দিলেই হয়, এতে কোনো সমস্যা হয় না। অ্যাপ্লাইজ স্ট্রাইক থ্রু, এটাকে আমরা আমরা এক এক করে আমরা সবই দেখি, হ্যাঁ। আমরা ভিএস কোডের মধ্যে আমরা এখানে লিখবো প্রথমে, এটা এখানে আসলে কেমনে, আমরা বডির মধ্যে যাই, এখন এখানে লিখবো প্রথমে হচ্ছে কি আছে, কোন ট্যাগ আছে, বোল্ড ট্যাগ। আমরা বোল্ড ট্যাগ লেখার জন্য শুধু বি প্রেস করে এন্টার দেই, এরপর লিখি দিস ইজ বোল্ড
ট্যাগ দেখেন দিস ইজ বোল্ড ট্যাগটা একটু মোটা হয়ে আসছে, আর নর্মাল একটা টেক্সট দেখেন একটু ছোট, হ্যাঁ, এবং গাঢ় করার জন্য মূলত বোল্ড ট্যাগ ইউজ করা হয়। তারপর আমরা দেখব হচ্ছে আই ট্যাগের কাজ। আই ট্যাগ দিস ইজ আই ট্যাগ it create the text italic দেখেন this is I tag it creates the text italic I tagটা আমাদের এই টেক্সটকে ইটালিক করছে। তারপর আছে হচ্ছে ইউ ট্যাগ। ইউ ট্যাগের কাজকে আমরা এখন দেখি। যদি ইউ দিয়ে এন্টার দেই, তারপরে আমরা লিখি this is ইউ ট্যাগ it's create the text underline দেখেন দিস ইজ ইউ ট্যাগ ইটস ক্রিয়েট দ্য টেক্সট আন্ডারলাইন, এর নিচে দেখেন একটা আন্ডারলাইন হয়েছে। তারপর আছে হচ্ছে স্ট্রাইক বা এস ট্যাগ। এস ট্যাগের মধ্যে লিখি দিস ট্যাগ ক্রিয়েট the text is strike দেখেন দিসটা ক্রিয়েট আমাদের টেক্সটের মাঝে একটা দাগ কাটা হয়েছে, মানে বোঝাচ্ছে যে এই লাইনটা ছিল না বা এটা ডিলিট করা লাগবে। কিন্তু আমরা এটাকে যখন শো করব যে এটা হবে না, সেটা বোঝানোর জন্য আমরা স্ট্রাইক ট্যাগ ইউজ করতে পারি। আমরা এটা অন্যভাবে লিখতে পারি যে স্ট্রাইক, আমরা যদি সরাসরি লিখি স্ট্রাইক এটা আমাদের একই কাজ করবে। দেখেন এই আমরা সবগুলো বোঝার জন্য একটা একটা করে বিআর ট্যাগ দিই, তাহলে আমরা বুঝতে পারবো সহজে। বিআর এখানেও যদি দেই বিআর, এটা যদি দেই বিআর, দেখেন আমরা এখন এক এক করে নিই। প্রথমে আমরা দিছি বোল্ড ট্যাগ, দিস ইজ দ্য বোল্ড ট্যাগ, এটা টেক্সটকে বোল্ড করছে। তারপর হচ্ছে ইটালিক ট্যাগ ইউজ করছি আই ট্যাগ, সেটা আমাদের টেক্সটকে ইটালিক করছে। তারপর হচ্ছে আন্ডারলাইন ট্যাগ ইউজ করছি, যেটা টেক্সটের নিচে আন্ডারলাইন দিছে। স্ট্রাইক ট্যাগের দেখেন প্রথমে এস দিয়ে দিছিলাম একটা, তারপর স্ট্রাইক সরাসরি একটা ওয়ার্ড লিখতে দিই, দুইটাই কাজ করবে, কোনো সমস্যা নেই। এটা টেক্সটের মাঝে একটা দাগ দিয়ে দেয় বা বোঝাচ্ছে যে এটা হবে না, কিন্তু আমরা এটাও দেখাতে চাচ্ছি। তারপর আছে প্রি ট্যাগ বোঝার আগে আমাদের প্যারাগ্রাফটা একটু ভালোভাবে বুঝতে হবে। আমরা যদি প্যারাগ্রাফের মধ্যে অনেক 120টা নেই, 120টা ধরেন দিলাম,
120টা ওয়ার্ড আসলো। এখানে যদি আমরা অনেকগুলো স্পেস দেই বা ট্যাব দেই, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের কোডের মধ্যে কোনো এরর শো করবে না এবং সেটা আগের মতনই দেখাবে। দেখছেন আমাদের স্পেসগুলো কিন্তু দিচ্ছে না। এটা আমরা যেভাবে লিখবো ওইভাবেই শো করবে। এটা দেখানোর জন্য আমরা প্রি ট্যাগ ইউজ করবি, নট প্রি ট্যাগ, PRE। আমরা যদি এখানে লিখি এখানে প্রি দিয়ে দেই, দেখেন এখন আমরা যেভাবে লিখছি ওইভাবে শো করবে। দেখছেন অনেক, কিন্তু আগের বার আমাদের এই রকম হয়েছিল না। এটা গেল প্রি ট্যাগ। তারপর আছে বিগ স্মল ট্যাগ। এটা আমাদের টেক্সটকে ছোট বড় করার জন্য ইউজ করি আমরা। টেক্সট সাইজকে বড় কিংবা ছোট করার জন্য এই ট্যাগগুলো ইউজ করি। কিন্তু মূলত আমরা এগুলো CSS এর মাধ্যমেই করে থাকি, আর করা উচিত। এটা আমাদের না জানলে হবে। তার কাছে সুপারস্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্ট ট্যাগ। এর জন্য সুপারস্ক্রিপ্ট লেখার জন্য মানে আমরা যদি পাওয়ার দিতে চাই, হ্যাঁ, এই যে এরকম A স্কোয়ার প্লাস B স্কোয়ার, এর উপরে যে স্কোয়ার দেয় এটা লেখার জন্য আমরা সুপারস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করবো। এর জন্য আমাদের SUP ট্যাগ লিখতে হয়। আর নিচে যদি আমরা কোনো রাসায়নিক সংকেত লিখে দেখেন H2O বা CO2, এইসব রাসায়নিক এগুলোকে লেখার জন্য আমাদের সাবস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতে হয়। Used for mathematical equation and footnotes, does not change any font size, just position. শুধু আমাদের এই যে নিচে কিংবা উপরে লেখার জন্য এটা হচ্ছে পজিশন চেঞ্জ করে, তাছাড়া এর থেকে বেশি না, বেশি কিছুই না। তো আমরা এগুলো দেখি একটু আমাদের কোডের মধ্যে। আমরা সব কিছু ডিলিট করে দিয়ে নতুন করে শুরু করি। আমরা লিখব হচ্ছে একটা প্যারাগ্রাফ নেই, সরি, বডির মধ্যে আমরা লিখি একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা লিখব A, তারপর হচ্ছে আমরা লিখব হচ্ছে সুপারস্ক্রিপ্ট A প্লাস B, A প্লাস B। আমরা যদি হোল স্কোয়ার দিতে চাই তাহলে যদি আমরা শুধু 2 লিখি, দেখেন তখন আমাদের এটা হবে কি, দেখেন এর সোজা সোজা, কিন্তু আমরা চাচ্ছি এই 2টা উপরে দিতে, হ্যাঁ উপরে যাবে। তার জন্য আমরা সুপারস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করব। আমরা লিখব SUP প্রথমে আমরা যদি লিখি SUP, এর মাঝে আমরা যদি 2 দেই প্লাস B, তখন এটা এই 2টা স্কোয়ার হিসেবে দেখা যায়। দেখেন দেখছেন 2টা স্কোয়ার হিসেবে আসছে না। এটা আমরা সুপারস্ক্রিপ্টের মাধ্যমে করে থাকি। এখন দেখব সাবস্ক্রিপ্ট। তারপর আমরা লিখব হচ্ছে H2O, আমরা দেখব H, তারপর আমরা দিব হচ্ছে সাবস্ক্রিপ্ট
SUD এর মধ্যে লিখবো হচ্ছে 2, তারপর লিখি হচ্ছে ও। তাহলে আমরা এটা H2O হিসেবে দেখাবে, সরি এখানে আমরা এক্সট্রা স্পেস দিছি যার কারণে এটা দেখাচ্ছে এরকম। এখন দেখেন H2O আমরা যেভাবে লিখি রাসায়নিক বইতে বা অন্য কোথাও যেভাবে দেখি ওইভাবে কিন্তু দেখাচ্ছে। তারপরে এখন আমাদের লেভেল 1 কমপ্লিট হয়েছে। এখন আমরা দেখব লেভেল 2তে কি কি আছে। লেভেল 2তে আছে ক্যারেক্টার, এন্টিটি, রেফারেন্স। আসলে ক্যারেক্টার এগুলো না জানলে হবে, আসলে আমরা কীভাবে ক্যারেক্টারগুলো লিখতে পারি। প্রথমে আমাদের এম্পারসেন্ট সাইন দিয়ে তারপর হচ্ছে আমাদের সাইনগুলোর নামগুলো দিতে হয়। এটা খুব বেশি প্রয়োজন হয় না, পরে আমরা এটা দেখব। তারপর দেখব অ্যাট্রিবিউট। হোয়াট আর অ্যাট্রিবিউট? HTML অ্যাট্রিবিউট, আইডি, প্রপার্টি, হেডিং ট্যাগ। না মানে আজকে এই লেভেল 2তে কমপ্লিট করলাম কি এই অ্যাট্রিবিউট কি, আইডি প্রপার্টি কি, হেডিং ট্যাগ কি, প্যারাগ্রাফ ট্যাগ কি, বিআর ট্যাগ, এইচআর ট্যাগ, ইমেজ ট্যাগ, ভিডিও ট্যাগ, অ্যাঙ্কার ট্যাগ, বোল্ড ট্যাগ, প্রি ট্যাগ, আর সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্ট ট্যাগ কি। এখন আমরা দেখব যে ভিউ পেজ ব্রাউজার সোর্স, ইনস্ট্রাক্ট এলিমেন্ট, HTML উইদাউট CSS। এইটা দেখার জন্য আমাদের ফায়ারফক্স কিংবা কমিশন, তারপর আপনি রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্টে যাবেন। দেখেন আমাদের ইন্সপেক্টে অনেক যেসব লেখাগুলো ছিল ওইগুলো আমাদের এখানে দেখাচ্ছে এই কোডে। আমরা কি লিখছি, হ্যাঁ এখানে লাইভ সার্ভার নামের একটা হয়েছে ওইটা দেখাচ্ছে, এটা আমাদের না বুঝলে চলবে। আমরা কি লিখছিলাম, A+B সুপারস্ক্রিপ্ট 2, শুধু 2 দিয়েছিলাম সেটাই। তো আমরা যদি এখানে চেঞ্জ করে 2 এর জায়গায় 6 দেই তখন আমাদের অটোমেটিক্যালি এটা সিক্স দেই। দেখেন 7 লেখার সাথে সাথে কি হয়েছে, 6 লেখার সাথে এখানে 6 চলে আসছে। আমরা যদি এখানে 8 কিংবা 9 দিই তখন এটা আমাদের 9 চলে আসবে। দেখেন এই দেখেন 9 লেখা আছে। তো আমরা মূলত এই মূল কোড যে পেজের যে মূল কোড সেটা চেঞ্জ করতেছি না, কিন্তু